আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো তোমাদের জন্য আমাদের সুপার 60 ক্লাসের আজকে আমরা ইকোনমিক্সের সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায়ের সিকিউ এমসিকিউ সলভ করব। সো তোমরা যারা আমার সাথে যুক্ত আছে আমাকে ঠিক মতো শুনতে আমি দেখতে পাচ্ছি কিনা জানাও, আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই একটু এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করে দাও এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও নিজের ওয়ালে, যাতে অন্যান্য যারা শিক্ষার্থী আছে তোমাদের বন্ধু বান্ধব আছে সবাই যুক্ত হতে পারে। সো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। সবাই একটু দ্রুত আমাকে ঠিক মতো শুনতে আমি দেখতে পাচ্ছি কিনা জানাই। ওকে, আমার সাথে যারা যুক্ত আছে আমাকে ঠিক মতো শুনতে আমি দেখতে পাচ্ছি কিনা জানাও। যারা আছো একটু সবাই জটফট করে একটু জয়েন করে ফেলো আমাদের সাথে আজকের এই ক্লাসে। আমরা আজকে পড়বো সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায় অর্থাৎ জনসংখ্যা, মানব সম্পদ, আত্ম কর্মসংস্থান। এই চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম। এই চ্যাপ্টারের সিকিউ এবং এমসিকিউ আমরা সলভ করব, ঠিক আছে? ওকে, আমাদেরকে আশফি, ওকে, সিরাতুল মুনতাকিম, আচ্ছা মুনতাকিম আসফি বলছে আমাদেরকে। আমি ফার্স্ট সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। রায়ান আমাদের সাথে আছে, অল ক্লিয়ার বলছে, থ্যাংক ইউ। আমাদের সাথে রয়েছে কুবরা শিফা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছো? আমাদের সাথে রায়ান বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। যারা যারা যুক্ত হচ্ছে আমার সাথে একটু শেয়ার করে দিবা আজকের এই ক্লাসটা, লাইভ ক্লাসটা, যাতে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে, ঠিক আছে? সো আমরা আজকে এই চ্যাপ্টারের, যেহেতু তোমাদেরকে আমি 4-5টা ক্লাস নিয়েছি, যেটার মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারটা আমি শেষ করেছি, জনসংখ্যা, মানব সম্পদ, আত্ম কর্মসংস্থান। আজকে আমরা সেটারই এমসিকিউ সলভ করবো কিছু, যাতে তোমাদের একটা প্র্যাকটিস সেশন হয়ে যায়, একটা প্র্যাকটিস হয়ে যায় আর কি। অল কেয়ার বলছে আমাদেরকে কুবরা শিফা, তারপর হচ্ছে আমাদের সাথে আফরিনা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। রফিকুল ইসলাম আছে, সালাম দিয়েছে। আমার সাথে কুলসুম আক্তার আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে আফরিনা, অল ক্লিয়ার বলছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে ওকে দুর্জয় আমাদের সাথে আছে, রাজশাহী থেকে দেখতে পাচ্ছে আমাদের সাথে। আমাদের সাথে রয়েছে পাতি, আচ্ছা পাতি নাকি তোমার নাম? PATI, এটা কি পাতি হয়? স্যার কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছে শিফা, মেনশন করেছে, থ্যাংক ইউ। মারিয়া আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ওকে। তারপর হচ্ছে আর কি আছে? রফিকুল ইসলাম মেনশন করেছে, মারিয়া। তারপর হচ্ছে রফিকুল ইসলাম, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। ইরা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে শাকিল বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। সবাই একটু দ্রুত ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দাও। আমরা আজকে পড়বো এই সেকেন্ড চ্যাপ্টারের আমাদের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের আমাদের সিকিউ এমসিকিউ সলভ করবো, ঠিক আছে? কই মানুষজন এত কম কেন? এমডি জুবাই, আচ্ছা আব্দুর রশিদ আছে। রশিদ বলছে স্যার র্যাপিড বুক কবে পাবো? আমাদের ক্লাস শুরু হওয়ার সময়, ক্লাস যখন শুরু হবে ফেব্রুয়ারিতে, তোমরা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের দিকে তোমাদের বই পেয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে শিফা বলছে ওকে তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, রিফা আছে, সরি আমাদের সাথে মোহাম্মদ শরীফ আছে, মেনশন করেছে, থ্যাংক ইউ। ইয়াসিন আছে, সালাম দিয়েছে। শাকিল আছে আমাদের সাথে, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ ভালোবাসা দেখানোর জন্য। রিশাদ আমাদের সাথে বলছে ফেনী থেকে যুক্ত হয়েছে। কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই একটু জানাই দিবা, যাতে আমরা বুঝতে পারি তোমরা কোন জায়গা থেকে আসো। তাসনিম আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। অচিন আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। ভাইয়া কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। পল্লব আছে আমাদের সাথে, স্যার ভাইয়া কেমন আছে? হ্যালো ভাইয়া কেমন আছেন? ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। তোমরা একটু ক্লাসে শেয়ার মেনশন করে দাও। চকবাজার থেকে আমাদের সাথে রয়েছে রায়ান, আমরাও চকবাজার থেকে রায়ান। সো আমরা শুরু করছি আজকে ক্লাসটা। তোমরা একটু জটপট ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দাও, আমরা ততক্ষণ ক্লাস শুরু করে দিচ্ছি। সো আজকে আমরা ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আছে সেগুলো কিছু আলোচনা করব। সো চলো শুরু করা যাক, ঠিক আছে? এমসিকিউ করবো আমরা প্রথমে শুরুতে কিছু। সো প্রথম এমসিকিউ হচ্ছে, বলছে m সমান a মাইনাস o ডিভাইডেড বাই o। এই সমীকরণে m ধনাত্মক হলে কি নির্দেশ করে থাকে? দ্রুত আনসার করতে হবে। এই সমীকরণে বা এই আনসারে আমাদের m এর ভ্যালু যদি ধনাত্মক হয়, কি বলছো বলো? m এর ভ্যালু যদি কি হয়? ধনাত্মক হয়, তাহলে সেটা কি নির্দেশ করে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। বলো, m এর ভ্যালু যদি ধনাত্মক হয়, আমি কিন্তু পড়িয়েছি তোমাদেরকে ক্লাসে, m এর ভ্যালু যদি ধনাত্মক হয় তাহলে সেটা কি নির্দেশ করে থাকে? দ্রুত আনসার করবা।
রিশাদ বলছে আমাদেরকে বিগ ফ্যান স্যার, দোয়া ও ভালোবাসা নেবেন। থ্যাংক ইউ রিশাদ, ভালোবাসা এবং দোয়া দুইটাই তোমার জন্য থাকবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে রায়ান বলছে বি হবে আনসার। আরিফা ইসলাম আমাদের সাথে রয়েছে চাঁদপুর থেকে, আমাদের সাথে রয়েছে তনয় আমাদের সাথে বলছে সিলেট থেকে, আলভি বলছে কক্সবাজার থেকে দেখতে পাচ্ছে, পল্লব বলছে আমাদেরকে হ্যালো হাই ভাইয়া কেমন আছেন আপনি, ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়ায়। জাহিদ আছে আমাদের সাথে, জাহিদ বলছে নোয়াখালী থেকে, আমাদের সাথে রয়েছে রিজবা আছে সালাম দিয়েছে, আমাদের সাথে রয়েছে আফরিনা। গ্রাম্য জনসংখ্যা এবং মেধাবী জনসংখ্যার মধ্যে কোনটা বাংলাদেশের জন্য কার্যকর? আমরা এটা নিয়ে আজকে কথা বলবো, একটু ওয়েট করো ভাইয়া, ক্লাসে শেষ পর্যন্ত থাকো। আমরা আজকে এটা নিয়ে কথা বলবো, মেধাবী জনসংখ্যা তো গ্রাম্য জনসংখ্যা কোনটা আমাদের দেশের জন্য প্রযোজ্য। ওকে, অনেক আনসার করা শুরু করে দিয়েছে, দ্রুত আনসার করে ফেলো, কেউ আবার গোল খাইও না, দ্রুত আনসার করা শুরু করে দাও। এম এর ভ্যালু ধনাত্মক হলে গ্রাম্য জনসংখ্যা হবে অধিক জনসংখ্যা, ঘাটতি জনসংখ্যা নাকি শূন্য জনসংখ্যা, কোনটা আনসার হবে? বর্দারহাট থেকে আমাদের সাথে রয়েছে রাফসান, ওকে বর্দারহাটের কাছাকাছি চকবাজার আমরা আছি। তারপর হচ্ছে জাহির আমাদের সাথে রয়েছে, এমডি জাহির হোসেন বলছে 2 এর খ হবে। হ্যাঁ, এম এর ভ্যালু যদি ধনাত্মক হয় সেটাকে আমরা বলি অধিক জনসংখ্যা, বুঝছো? আবার এম এর ভ্যালু যদি ঋণাত্মক হয়ে থাকে সেটাকে আমরা বলি কম জনসংখ্যা বা ঘাটতি জনসংখ্যা। আর এম এর ভ্যালু যদি শূন্য হয় সেটাকে আমরা বলে থাকি কাম্য জনসংখ্যা। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে এম এর ভ্যালু যদি ধনাত্মক হয় অধিক জনসংখ্যা, এম এর ভ্যালু যদি ঋণাত্মক হয় ঘাটতি জনসংখ্যা বা কম জনসংখ্যা, এম এর ভ্যালু যদি শূন্য হয় সেটাকে আমরা বলি কাম্য জনসংখ্যা। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমরা এরপরে যাচ্ছি 2 নাম্বার এমসিকিউতে। এটা হচ্ছে 1 নাম্বার অধিক জনসংখ্যা আমরা পেয়েছি। 2 নাম্বার এমসিকিউতে যাচ্ছি আমরা, জটপট করে চলো। কার হয়েছে? প্রথমটা কার হয়েছে? আমরা চলো 2 নাম্বারে চলে আসি। 2 নাম্বার বলছে, হ্যাঁ চলো 2 নাম্বারটা। 2 নাম্বার বলছে জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র কোনটি? আশা করো জনসংখ্যার ঘনত্ব নির্ণয়, যেটাকে আমরা বলি ডেনসিটি অফ পপুলেশন, যেটাকে আমরা ডিপি বলি, ডেনসিটি অফ পপুলেশন বের করার সূত্র কোনটি? আনসার করতে হবে সবাইকে, একসাথে আনসার করো। আবু সাইদ বাবু আমাদের সাথে রয়েছে, খুব সুন্দর নাম আবু সাইদ বাবু। আচ্ছা, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। রিজবা আমাদের সাথে রয়েছে, বি বলছে আনসার। আমাদের সাথে রিমা আছে, রিমা বলছে আনসার 1 এর ভি হবে। ওকে ফাইন, আমরা 2 এ চলে এসেছি। আনসার করার নিয়ম হচ্ছে 2 স্টপে দিয়ে তুমি এখানে আনসারটা বলবা, যেমন 2 এ যদি 1 মনে হয় তাহলে 1 লিখবা, বা 2 এ যদি তোমার মনে হয় যে 4 হবে তাহলে তুমি 4 লিখবা, এভাবে করে লিখবা। কেমন? আনসারটা মানে তুমি কয় নাম্বারটা লিখতেছো সেটা লিখে পাশে, মানে ওই নাম্বারটা লিখে পাশে তুমি আনসারটা লিখবা, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। ফাহিমা ফাহমু আমাদের সাথে রয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, তুমি কেমন আছো ফাহিমা? এরপর আমাদের সাথে রয়েছে রিশাদ, রিশাদ বলছে বি হবে আনসার। এটা আনসার কত নাম্বার সেটাও লিখে দিও, 2 এর কত সেটা একটু লিখবা, তাহলে আমার জন্য সুবিধা হয়, নাহলে তুমি কয় নাম্বার আনসার করতেছো আমি বুঝতে পারবো না। ইব্রাহিম আমাদের সাথে রয়েছে, 2 এর 4 হবে বলছে। বাইজিৎ বলছে আমাদেরকে 2 এর ভি হবে। ওকে, জাকি আমাদের সাথে রয়েছে, 2 এর ভি হবে বলছে। আমাদের সাথে নাজিম নিজামুদ্দিন আমাদের সাথে রয়েছে, 2 এর খ হবে বলছে। জাহির হোসেন আছে আমাদের সাথে, 2 এর খ বলছে। ওকে ফাইন, বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি 2 এর খ বলছে, অর্থাৎ ডেনসিটি পপুলেশন মানে হচ্ছে টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, আনসার রাইট। যারা আনসার 2 বলেছে তাদের আনসার সঠিক হয়ে আছে, কারণ ডেনসিটি পপুলেশন বের করতে হলে টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দ্বারা ভাগ করতে হয়, তাহলে আনসার হচ্ছে 2। যারা 2 বলেছে তাদের আনসার ঠিক আছে। চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে, অর্থাৎ 3 নাম্বার কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনটা কি বলছে যে মনে করি ক দেশে 5 লক্ষ লোক মৃত্যুবরণ করলো, 5 লক্ষ লোক মৃত্যুবরণ করলো এবং উক্ত বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা হচ্ছে 10 কোটি হলে স্থূল মৃত্যুহার কত হবে? তাহলে এখানে আমাকে স্থূল মৃত্যুহার বের করতে বলছে। কি হবে? যে এখানে মৃত্যুহার দেওয়া আছে, মৃত্যুবরণ করছে 5 লক্ষ এবং জনসংখ্যা দেওয়া আছে 10 কোটি, বলছি স্থূল মৃত্যুহার বের করো। এই সূত্রটি কি? এই ম্যাথের সূত্র কি? আমরা জানি সেটাকে বলা হয় স্থূল মৃত্যুহার। আর স্থূল মৃত্যুহার বের করার সিস্টেম হচ্ছে, এটাকে আমরা সিডিআর বলি, মানে স্ক্রু ডেথ রেট বলি, সিডিআর। সূত্র কি? সূত্র হচ্ছে মৃত্যু যে সংখ্যা আছে সেই সংখ্যাকে, অর্থাৎ 5 লক্ষ এখানে আমরা লিখলাম, 5 লক্ষকে ভাগ করতে হবে জনসংখ্যা দ্বারা, বা ওই বছরের মধ্য সময়ে যে টোটাল পপুলেশন সেটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে 10 কোটিকে যদি আমরা নিচে লিখি, চলো লিখি 10 কোটি লিখতেছি আমরা, 10 কোটি লিখতে কিন্তু ভুল না হয় মতো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি। কেমন? তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করো আনসার কত হয় একটু বলো তো? 5 লক্ষকে 10 কোটি দিয়ে ভাগ করলে আনসার কি 2, 5, 10, 20 কোনটা হবে? ওকে, আমাদেরকে নাজিম বলছে 2 এর 1 হবে। আমাদের সাথে রয়েছে রিজবা বলছে 3 এর উত্তর জানি না। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে আফরিনা বলছে আমাদেরকে 3 এর এ হবে।
একটু করে দেখো তো, এটাকে যদি ভাগ করো 5 লক্ষকে যদি এটা দিয়ে ভাগ করো কত আসে একটু বলবো। ও আচ্ছা, আরেকটা বেশি, এটার সাথে 1000 গুণ করতে হবে, এটা কিন্তু কম্পালসারি 1000 গুণ করতে হবে। কেমন? 1000 গুণ করবে, এটার সাথে 1000 গুণ করতে হবে। শরীফ বলছে আমাদেরকে 3-এর এ হবে। তারপর হচ্ছে জাহির বলছে আমাদেরকে, এমডি জাহির বলছে 3-এর 2 হবে। জান্নাতুল নাইম আমাদেরকে বলছে 3-এর 1 হবে। ওকে ফাইন, আমরা 3-এর 1ও দেখতে পাচ্ছি, 2ও বলছে অনেকে। সো একটু করে দাও তো তোমরা আনসারটা কত হয়, নাকি আমি করে নিব? আমি একটু দেখতেছি তাহলে আনসারটা, রাইট আনসার তাহলে 5 লক্ষ ডিভাইডেড বাই 10 কোটি। কেমন? তাহলে আমরা যদি দেখি ইন্টু 1000 যদি আমরা গুণ করে দিই 1000 দিয়ে, তাহলে আনসার হবে 5। 1000 দিয়ে গুণ করে আনসার কত হয়? 5 হয়। তাহলে এটা আনসার কত হবে? এটা আনসার হচ্ছে 5 হবে, 5 জন। অর্থাৎ স্থূল মৃত্যু হার বা সিডিআর হচ্ছে এখানে 5 জন বা 5 হবে আনসার। যারা যারা আনসার 2 বলেছো তাদের আনসার ঠিক আছে, অর্থাৎ 3-এর 2 হবে আনসার। রাইট আনসার হচ্ছে 3-এর 2। ঠিক আছে, তাহলে আমরা রাইট আনসার 3-এর 2 নিচ্ছি, আনসার হচ্ছে 3-এর 2 হয়েছে। সবার হয়েছে? চলে আসি পরেরটা, আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন কি আছে দেখো। পরবর্তী কোশ্চেন হচ্ছে, পরবর্তী কোশ্চেন বলছে এখানে 4 নাম্বারের পরবর্তী কোশ্চেন কি বলছে, লিংকটা কি দিয়েছে গ্রুপে? পরবর্তী কোশ্চেন হচ্ছে উদ্দীপকের লম্ব অক্ষে কি নির্দেশ করে থাকে। মানে এখানে যে চিত্রটা আসছে এই চিত্রের মধ্যে লম্ব অক্ষে আসলে কি নির্দেশ করে থাকে সেটা আমাদেরকে জিজ্ঞেস করছে, বুঝছো? লম্ব অক্ষে আসলে আমরা কি নির্দেশ করে থাকি। তোমরা যদি করে থাকো আমার সাথে এই চ্যাপ্টার যদি করে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবা আমরা লম্ব অক্ষে আসলে কি লিখে থাকি। আনসার করে ফেলো। মাথাপিছু আয় বলছে, সময় বলছে, জনসংখ্যা বলছে, তারপর বলছে হচ্ছে সময় এবং মাথাপিছু আয় দুইটাই বলছে। আনসার করে এখানে কোনটা হবে? 4-এর আনসার করতে হবে। 4-এর আনসার কত হবে? আমাদেরকে অলরেডি নাজিম বলছে, নিজাম আমাদেরকে বলছে 4-এর 1 হবে। ফাহিমা বলছে 4-এর 1 হবে আমাদের সাথে। জান্নাতুল নাইম বলছে 4-এর 1 হবে। খালেদা রিমা আছে আমাদের সাথে, বলছে 4-এর 1 হবে। ফারহানা সুলতান আমাদের সাথে আছে, সুলতানা বলছে 4-এর 1 হবে। অমিত হাসান আমাদের সাথে রয়েছে, 4 হবে বলছে, অর্থাৎ 4-এর 4 বলছে সে। আচ্ছা, তো আমরা যদি বলি রফিকুল ইসলাম বলছে 1 হবে, ইতু চৌধুরী বলছে আমাদেরকে 1 হবে, শিফা কুবরা বলছে আমাদেরকে 1 হবে, আমাদেরকে ঐশী বলছে 4-এর 1 হবে, জাহির হোসেন আমাদেরকে বলছে 4-এর 1 হবে। সো আমি যদি বলি আনসারটা সেটা হচ্ছে এখানে তোমার যদি একটা আমরা কাম্য জনসংখ্যা চিত্র আঁকি, নিচের দিকে আমরা লিখি জনসংখ্যা, বুঝছো? জনসংখ্যা আমরা এখানে ধরে থাকি সাধারণত ভূমিঅক্ষে, আর লম্বকে এখানে আমরা মাথা পিছু আয় ধরে থাকি, মাথা পিছু আয়। তো আমরা তাহলে জনসংখ্যা এখানে ভূমি অক্ষে উপর হবে কি? উপর হবে মাথা পিছু আয়। তাহলে এখানে ওয়াই অক্ষে কি হবে? মাথা পিছু আয় হবে। এখানে কোনটা হবে আনসার? রাইট আনসার হচ্ছে 1, 1 নাম্বার। এখানে লম্বকে বলছে না, লম্বকে, তাহলে আনসার হচ্ছে মাথা পিছু আয় হবে, 1 নাম্বারটা আনসার, রাইট আনসার। সো উদ্দীপকে লম্বকে কি নির্দেশ করে? আনসার হবে মাথা পিছু আয়। আনসার কি হবে? মাথা পিছু আয় হবে। ওকে, তাহলে আমরা যাচ্ছি এর পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখি, এটা আনসার হবে মাথা পিছু আয়। 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে চিত্র অনুযায়ী কোন বিন্দুতে মাথা পিছু আয় সর্বাধিক বলছে। বলছে কোন বিন্দুতে মাথা পিছু আয়টা সবচেয়ে বেশি হয়েছে। আনসার করো এখানে কোন বিন্দুতে মাথা পিছু আয়টা সবচেয়ে বেশি। এখানে একটা আছে পি বিন্দু, মনে করো এখানে পি আছে, আরটা এন আছে, আরটা হচ্ছে কিউ আছে। তো এখানে পি এম এন এম কিউ সবই আছে, এমও আছে, এখানে এমও আছে। তো এই চারটার মধ্যে কোন বিন্দুতে মাথা পিছু আয় সবচেয়ে বেশি বলেছে। আমাদের সাথে প্রিন্সেস সাগর আছে, যুক্ত হয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে ইরিন আছে, ইরিন আমাদেরকে বলছে উত্তর 1 হবে। ওকে, আমরা দেখি তাহলে এখানে যারা যারা আনসার করছো 5, অবশ্যই তোমরা নাম্বারটা লিখবা, এটা কয় নাম্বার আনসার করতে সেটা একটু লিখে নিও। 5-এর কত? 5-এর 1 হলে 1 লিখবে ব্যবহার করে, নাহলে আমি বুঝতে পারবো না তুমি কয় নাম্বার আনসার করতেছো ইরিন, ঠিক আছে? নাসির আমাদের সাথে রয়েছে, নাসির বলছে 1 হবে। ফাহিমা বলছে আমাদেরকে 3 হবে, এটা এম বিন্দু হবে। ওকে, তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে মিন্নাত আলী আমাদের সাথে রয়েছে। কোন অধ্যায়? আমরা পড়ছি সেকেন্ড পেপারের 4র্থ অধ্যায় ভাইয়া, কেমন? আমাদের সাথে সানজিদা খান আছে, 5-এর 1 হবে বলছে। আমাদের সাথে রয়েছে ফাহিমা, ওকে, ফাহিমা বলছে 1 হবে। নুরুল আফসার বলছে 1 হবে। ফাহিমা একটু আগে আমি বলছিলাম মনে হয় 3 বলছিল, আবার 1-এ চলে আসছে। জান্নাতুল নাইম বলছে 5-এর 1 হবে। আমাদের সাথে তাসনিম বলছে 5-এর 1 হবে। ওকে, বিশ্বজিৎ আমাদের সাথে রয়েছে, বিশ্বজিৎ বলছে 5-এর 1 হবে। কোবরা শিফা বলছে 5-এর 1 হবে। রিজবা আমাদের সাথে রয়েছে, রিজবা বলছে 1 হবে। ওকে, তারপর হচ্ছে জাকির বলছে আমাদেরকে, ওকে, জাকির মেনশন করেছে, থ্যাংক ইউ। আমাদের সাথে রয়েছে আমজাদ তোফাজ্জেল হোসেন, 5-এর 1 বলছে। ওকে ফাইন, আমরা দেখি আনসারটা কি। আনসার হচ্ছে যেখানে
এই যে রেখাটা আছে না, এই রেখাটা যেখানে সর্বোচ্চ হয় মানে সবচেয়ে বেশি উচ্চ থাকবে, সেখানে আমাদের মাথা পিছুটা কি হয়ে জানো সবচেয়ে বড় হয়। আর এই নিচে যখন হয় তখন মাথা পিছুটা আরো কমে যায়। এদিকে হলেও সেম, কমতেছে মাথা পিছু, এখানে হলে আরো কমতেছে মাথা পিছু। সো এই পয়েন্টটাতে আমাদের মাথা পিছুটা সবচেয়ে বেশি হয়। তো আনসার হচ্ছে রাইট আনসার এন হবে। যারা যারা এন বলছো তাদের আনসার ঠিক আছে। সো এখানে আনসার হবে এন, অর্থাৎ এন এ হচ্ছে আমাদের রাইট আনসার, যে যেখানে মাথা পিছুটা সবচেয়ে বেশি হয়। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? পারবো? ওকে, চলে আসি আমরা 6 নম্বর কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেন বলতে কি দেখো, এখানে আমাদের 6 নম্বর কোয়েশ্চেনে বলেছে যে 6 নম্বর কোয়েশ্চেন আমাদেরকে বলেছে যে চিত্র অনুযায়ী এখানে 1 নম্বর অপশন এন বিন্দুর পর মাথা পিছু আয় কমতে থাকে, মানে এই এন বিন্দুর পরে মাথা পিছু আয়টা কমতে থাকে, এটা বলতেছে। 2 নম্বর বলছে জনসংখ্যা এম বিন্দুর বামে হলে নিম্ন জনসংখ্যার দেশ, মানে এম বিন্দু যদি এই যে এম যেটা আছে এই এম বিন্দু যদি বামে হয়, বামে মানে হচ্ছে এই পাশে যদি হয়, তাহলে নিম্ন জনসংখ্যার দেশ বলছে। আবার বলছে যে এম বিন্দুর ডানে হলে কাম্য জনসংখ্যার দেশ, মানে এই এম বিন্দু যদি ডান দিকে হয় তাহলে কাম্য জনসংখ্যার দেশ। তাহলে রাইট আনসার কোনটা হতে পারে? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3, তিনটাই হবে। কোনটা আনসার করো? দ্রুত করবা, এখানের মধ্যে কোনটা কোনটা দ্রুত আনসার করো। সবাই একটু দ্রুত আনসার করে নাও। সবাই একটু দ্রুত আনসার করো। আনসার কত? আনসার কত? 6 এর, হ্যাঁ 6 এর আনসার এখানে দেখতে পাচ্ছি, বেশিরভাগ আমরা 1 দেখতে পাচ্ছি। ইসরাত জাহান সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। জাকিয়া বলছে 6 এর 4 হবে, রাকি বলছে 6 এর 1 হবে, অমিত বলছে 6 এর 4 হবে। ওকে, 6 এর 4 বেশি দেখতে পাচ্ছি, 6 এর 4 বেশি দেখতে পাচ্ছি। ইব্রাহিম বলছে 6 এর 4 হবে, রিশাদ বলছে 6 এর 4 হবে, অমিত বলছে 6 এর 4 হবে। ওকে ফাইন। তো আমি যদি বলি রাইট আনসার, সেটা হচ্ছে ভালো করে খেয়াল করবা, এটা ঠিক আছে। এন বিন্দুর পর মাথা পিছু আয় কমতে থাকে, হ্যাঁ এখানে মাথা পিছু আয় কমে যাচ্ছে, এটা ঠিক আছে, রাইট আনসার এটা 1 নাম্বারটা। 2 নাম্বারটা হচ্ছে জনসংখ্যার এম বিন্দুর বামে হলে নিম্ন জনসংখ্যা, হ্যাঁ এম বিন্দু যদি বামে আসো তাহলে জনসংখ্যা কম বিদায় মাথা পিছু আয়টা বাড়তেছিল, বুঝছো? মাথা পিছু আয়টা বাড়তেছিল, জনসংখ্যা কম বিদায়। তারপর 3 বলছে জনসংখ্যা এম বিন্দুর ডানে হলে কাম্য জনসংখ্যা, না এম বিন্দুর ডানে তো অধিক জনসংখ্যা বিদায় মাথা পিছু আয় কমে যাচ্ছিল, বুঝছো? তো এদিকে হলে তো তোমার অধিক জনসংখ্যা হবে। তো আনসার হচ্ছে 1 ও 2। যারা যারা 1 ও 2 বলেছে তাদের আনসার রাইট হয়েছে, আর যারা 4 নাম্বার বলছো তাদের আনসার ভুল হয়েছে, তারা সবাই গোল খেয়েছে। গোল খেয়েছে এমন কে কে আছে? না, কেমনে সবগুলো হয়? এম বিন্দুর ডান দিকে হলে তো, এম বিন্দুটা যদি আমি ডান দিকে চিন্তা করি তাহলে সেক্ষেত্রে তো এখানে কি হচ্ছে যে এই পাশে যদি চলে যায়, আমরা এই পাশে যদি যাই তাহলে তো এখানে অধিক জনসংখ্যা বোঝাবে, যাই তো মাথা পিছু আয়টা কমে যাচ্ছিল, মাথা পিছু আয়টা আগের চেয়ে কমে যাচ্ছিল। কেন? কারণ এই পাশে আরো এই পাশে যাচ্ছে, সেজন্য, বুঝছো? জনসংখ্যা বাড়তেছে বিদায় মাথা পিছু আয়টা কমে যাচ্ছে। তাহলে আনসার হবে যারা যারা 1 বলছো তাদের আনসার রাইট আছে, যারা যারা 1 বলছো তাদের আনসার রাইট, আর যারা অন্যগুলো বলছো তাদের আনসার ভুল হয়ে আছে। সো 2 গালে 2 থাপ্পড় দিয়ে বলো তওবা তওবা, বুঝছো? আচ্ছা, চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। তো পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আমাদেরকে বলছে পরবর্তী কোয়েশ্চেনে কি বলছে যে এক্স দেশে 2018 সালে 12 লক্ষ জীবিত শিশু জন্মগ্রহণ করে এবং 10 লক্ষ লোক মৃত্যুবরণ করে। ওই বছরের মধ্য সময়ে জনসংখ্যা 10 কোটি। বলছে 2018 সালে এক্স দেশের স্থূল জন্মহার প্রতি হাজারে কত ছিল? স্থূল জন্মহারকে আমরা বলে থাকি সিভিআর, অর্থাৎ ক্রুড বার্থ রেট, সিভিআর। তাহলে আমাদের আনসার হতে হবে সিভিআর বা ক্রুড বার্থ রেট বলতে আমরা আসলে এখানে বের করতে হবে আর কি। তো জন্মহারকে জনসংখ্যা দিয়ে ভাগ করতে হবে। জন্মহার কত বলতে 12 লক্ষ জীবিত শিশু জন্মলাভ করে, তো এখানে 12 লক্ষ লিখে দিলাম আমরা, 12 লক্ষ। তো 12 লক্ষ লিখে দাও, 1 দশক শতক হাজার অযুত লক্ষ, হ্যাঁ 12 লক্ষ। আর ভাগ করতে হবে কত দিয়ে? 10 কোটি দিয়ে ভাগ করতে হবে, জনসংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 10 কোটি লিখতেছি আমরা, 10 কোটি। তাহলে এবং 1000 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, যেহেতু স্থূল জন্মহার স্থূল মৃত্যু হার 1000 দিয়ে গুণ করতে হয়, কেমন আগেরটার মতো করে। তাহলে এখানে আমরা করে ফেলি, এই 12 লক্ষকে তুমি 10 কোটি দিয়ে ভাগ করে দাও, তাহলে আনসার হবে 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে আনসারটা বের হয়ে যাবে। করো দেখি সবাই।
12 লক্ষকে 10 কোটি দিয়ে ভাগ করে দাও, 1000 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? হয়েছে? 7-এর আনসার করো। আনসার হচ্ছে সবাই বলছে 7-এর 3 হবে, তাহলে আমি করতেছি না, আনসার তোমাদেরটা ধরতেছি। 7-এর 3 মানে 12 বলতেছো আর কি। তো এটাকে যদি ভাগ করে দিলে হ্যাঁ 1000 গুলো 12 আনসার আসতে পারে, 12 কাছাকাছি আসবে আনসার, আশা করি 3 হবে। ওকে ফাইন, চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। সো এটা হবে আনসার 3 নাম্বারটা আনসার হবে আর কি, ঠিক আছে? ওমা 4। এরপরে চলে আসি আমরা এর পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো। এর পরবর্তী আমাদের কোশ্চেন বলছে যে আগেরটাই কোশ্চেন বলছে উদ্দীপকের দেশে ওই বছর মৃত্যুবরণকারী জনসংখ্যা যদি হ্রাস পায় তবে স্থূল মৃত্যু হার কি হবে বলছে। ভালো করে শোনো, এখানে কি বলছে, দেশটিতে ওই সময়ের মৃত্যুবরণকারী জনসংখ্যা যদি হ্রাস পায়, একটু ক্রিটিক্যাল কোশ্চেন দিছে, হ্রাস পায় তবে স্থূল মৃত্যু হারের উপর কি প্রভাব পড়বে। স্থূল মৃত্যু হার কি বাড়বে না কমবে? অর্থাৎ স্থূল মৃত্যু হার স্থির থাকবে, শূন্য হবে, কমবে, বাড়বে, কোনটা হবে আনসার করো। বলছে কি যে ওই দেশটিতে যদি মৃত্যুবরণকারী জনসংখ্যা, এখানে মৃত্যুবরণ করতেছে 10 লক্ষ, যদি সেখানে 8 লক্ষ হয়ে যায়, 10 লক্ষ যেখানে ছিল মৃত্যুবরণকারী জনসংখ্যা সেখানে যদি কোনো কারণে 8 লক্ষ হয়ে যায় তাহলে কি হবে? 8 লক্ষ যদি হয়ে যায় তাহলে কি হবে সেটা বলছে। অর্থাৎ মৃত্যুবরণকারী 10 লক্ষ থেকে যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে মনে করো যে স্থূল মৃত্যু হারের উপর কি প্রভাব পড়বে সেটাই আমাদের এখানে জিজ্ঞেস করছে। আনসার করো, কোনটা হবে? স্থূল মৃত্যু হার বাড়বে না কমবে নাকি স্থির থাকবে নাকি শূন্য হবে, কোনটা হবে? 8-এর আনসার করো সবাই। তোমরা যারা যুক্ত হচ্ছে আমাদের সাথে এই ক্লাসগুলোতে অবশ্যই তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিও, নিজের ওয়ালে শেয়ার করে দিও, তাহলে তোমার 2 জন বন্ধু 5 জন বন্ধু আমাদের সাথে যুক্ত হবে, তো আমাদের ক্লাস করাতে আরো ভালো লাগবে, ঠিক আছে? সো সবাই একটু ক্লাসটা শেয়ার মেনশন করে দিও, সবাই শেয়ার মেনশন করে দিও, সবাই বন্ধুদেরকে, যারা কাছে বন্ধু আছে তাদেরকে মেনশন করে দাও, আর দূরে বন্ধু যারা আছে তাদেরকে অ্যাড করার জন্য আমাদের এই ক্লাসটা একটু নিজের ওয়ালে শেয়ার করে দাও। ক্লাস শেষ হলে তুমি ডিলিট করে দিতে পারবা, আপাতত একবার শেয়ার করে দাও। 8-এর এখানে 3 দেখতে পাচ্ছি আমরা, বেশিরভাগ উত্তর আনসার হচ্ছে বলছে কমবে কমবে কমবে। হ্যাঁ, আনসার হচ্ছে যদি মৃত্যুবরণকারী জনসংখ্যা হ্রাস পায় তবে স্থূল মৃত্যুহার যেটা আছে সেই মৃত্যুহারটা কিন্তু কমে যাবে। হ্যাঁ, আনসার হচ্ছে কমে যাবে। সো যাদের আনসার বলছে কমে যাবে তাদের আনসার ঠিক আছে, আনসার হচ্ছে কমে যাবে। চলে আসি আমরা এরপর বলছে এখানে যে কোনটা বলছে 2125 বছর পর জনসংখ্যা এবং খাদ্যের পরিমাণ কত বলছে। একটা এখানে আমাদেরকে সূচি দেওয়া আছে। সো এই সূচিটা আমরা জানি হচ্ছে আমাদের যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, সেই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব থেকে এই সূচিটা আমাদের দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 0 বছর, 25 বছর, 50 বছর, 75 বছরে জনসংখ্যা যেটা আছে সেটা 1-এর পর 2, 2-এর পর 4, 4-এর পর 8, অর্থাৎ ডাবল হয়ে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে আমরা জানি। আর খাদ্য যে উৎপাদন সেটা গাণিতিক হারে বাড়ে বা এক করে বাড়ে, 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4 এইভাবে করে বাড়তে থাকে। তাহলে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, আস্তে 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 করে বৃদ্ধি পেতে থাকে। ওকে, তাহলে আমরা এখানে বলছি জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন গাণিতিক হারে। বলছে 125 বছর পর জনসংখ্যা এবং খাদ্যের পরিমাণ কত হবে। আমি যদি তোমাদেরকে বলি, দেখো এরপরে যদি আমি সিকোয়েন্সটা এখানে লিখে দিই তো কেমন হচ্ছে দেখো সিকোয়েন্সটা। চলো আমরা সিকোয়েন্সটা একটু লিখে নিই এখানে। এরপরে সিকোয়েন্স কি, এরপরে হচ্ছে 25-এর পরে 75-এর পরে কত, 75 পরে হচ্ছে 100 বছর, 100 বছর, তারপর 100 পরে হবে 125 বছর। হ্যাঁ, 125 বছর, এই দুটো আমাদের বের করতে হবে আর কি। 125 বছরে কি হবে সেটা, তাহলে এটা 8 ছিল, 8-এর ডাবল কত 16, 16 ডাবল কত হবে 32 হবে, তাহলে এটা জনসংখ্যাটা হবে কত 32 হবে। এরপর যদি খাদ্য উৎপাদন বলি, সেই খাদ্য উৎপাদন কি হবে, খাদ্য উৎপাদন যেটা 4 ছিল 4-এর পর কত হবে 5 হবে, তারপর এটা 6 হবে, তাহলে আসতে হচ্ছে 32 এবং 6। তোমার মনে হয় বুঝতেছো না তাই না, আমি এই পাশে লিখে দিচ্ছি, এই পাশে লিখলে ভালো বুঝতে পারবা, ওই পাশে লিখে দিচ্ছি, আমি পাশে লিখে দিচ্ছি। দেখো
এটা এটা 75 পরে হচ্ছে 100 বছর হবে এখানে 25 বছর পরে, এরপর হচ্ছে আবার 25 বছর পরে হবে 125 বছর, আর এটা হচ্ছে 8 পরে 16, 16 পরে 32 হয়, এটা 4 পরে হবে 5, 5 পরে কত হবে 6 হবে। স্যার এটা বোঝা যায় সম্পূর্ণ, কি বুঝাবো বলো, এটা জাস্ট মাথা রাখবা। আমাদের ম্যালথস সাহেব বলেছেন 25 বছর অন্তর অন্তর জনসংখ্যাটা ডাবল হয়, দ্বিগুণ হয়, তো জ্যামিতিক হারে বারে বলা হয় আর কি এটাকে। তো আগে 0 বছর যদি একজন থাকে, 25 বছর পর সেখানে 2 জন হয়, আবার 25 বছর সেখানে 4, তারপর 8 জন হবে, তারপর 16 জন হবে, তারপর 32 জন হবে। ওকে, অন্যদিকে খাদ্য উৎপাদন যেটা আছে সেটা প্রথম 0 বছরে ছিল 1, সেটা বেড়ে 2 হবে 25 বছর পরে, তারপর 50 বছর পরে মানে আরো 25 বছর পর 3 হবে, আরো 25 বছর পর 4 হবে, আরো 25 বছর পর 5 হবে, আরো 25 বছর 6 হবে, অর্থাৎ এটা এক এক করে করে বাড়বে। এটাকে বলা হয় গাণিতিক হারে বৃদ্ধি পায়, অর্থাৎ খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, আর এই জনসংখ্যাটা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, আর খাদ্য উৎপাদন যেটা আছে সেটা বৃদ্ধি পায় গাণিতিক হারে, ঠিক আছে, খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, আর জনসংখ্যা বৃদ্ধি পায় কি হারে, জ্যামিতিক হারে। তো আনসার কোনটা হবে? হ্যাঁ সিকিউ করাবো ভাইয়া, সিকিউ করাবো, একটু ওয়েট করো, এখানে শুরু করে দিচ্ছি। এই যে আমরা আর এক টাইম সিকিউ করবো, তারপর আমরা সিকিউ শুরু করতেছি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আনসার হবে কোনটা, আনসার হচ্ছে 32 এবং যেটা 6 সেটা আনসার হবে। চলে আসি আমরা লাস্ট এমসিকিউতে, সেটা আগের কোশ্চেনটাই আছে, শুধু এখানে প্রশ্ন চেঞ্জ হয়েছে। বলছে 125 বছর পর খাদ্য এবং জনসংখ্যার মধ্যে অসামঞ্জস্যের কারণে দেশের অর্থনীতিতে কিরূপ প্রভাব পড়বে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যাটা কিন্তু অনেক বেশি, জনসংখ্যাটা প্রায় 32 গুণ বেড়ে যাচ্ছিল 125 বছরে গিয়ে, আর খাদ্য যে উৎপাদনটা সেটা বাড়ছিল মাত্র কত 6 নাকি, হ্যাঁ 6, 4, 5, 6, হ্যাঁ 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে একদম কম, কিন্তু জনসংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তো এখানে বলছে খাদ্যের উপর প্রভাব পড়বে, মানে অর্থনীতিতে কি প্রভাব পড়বে বলছে, এক নম্বর বলছে খাদ্যের উপর প্রভাব পড়বে, অবশ্যই খাদ্য এখানে কম, জনসংখ্যা বেশি। 2 নাম্বার পরিবেশের উপর প্রভাব পড়বে, হ্যাঁ পরিবেশের উপর কিন্তু প্রভাব পড়বে, কারণ জনসংখ্যা বেশি হয়ে গেলে খাদ্য যদি কম হয়ে যায় তো পরিবেশের উপর প্রভাব পড়ে। এরপর হচ্ছে মাথাপিছু আয়ের উপর প্রভাব পড়বে, হ্যাঁ তাও ঠিক আছে, মাথাপিছু আয়ের উপর প্রভাব পড়বে, যেহেতু উৎপাদন কমে যাবে বা উৎপাদন সে হারে হবে না। সো আনসার তাহলে কোনটা হইতে পারে, এটার আনসার বলে ফেলে দেখি। কালকে আমার এক্সাম দোয়া করে দিয়েন অবশ্যই, একজন তোমাকে ফু মেরে দিছে, হক মৌলা, ঠিক আছে, বীর বুজুর্গ, কি বলছে বীর বলতেছি সরি, পীর বুজুর্গ, তো সেজন্য তোমাকে ফু মেরে দিছে, পীর বুজুর্গ নাতিপতি। আমরা কি বুঝছি? এহসান কাটা কোথায়, এহসান একটা ক্যাপশন লেখ না, ও ভিডিওটা আপলোড করার জন্য, ক্যাপশন লেখ না ভিডিওটা আপলোড করার জন্য, প্রমোশনাল ভিডিওটা আজকে, হ্যাঁ হ্যাঁ ওইটাও কর, একজন ওইটা কর, ওইটা আজকে দিতে হবে। শাহিদুল ইসলাম বলছে স্যার আমি আপনার 24 বছরের শিক্ষার্থী, ওকে ওয়েলকাম আমাদের ক্লাসে আবারও। সো আনসার এখানে 4 হবে বলছে সবাই, হ্যাঁ আমরা তাহলে দেখি আনসারটা কি হবে এখানে। ওকে আনসার হচ্ছে 1, 2, 3 সবগুলি হবে, কেমন আনসার হবে 1, 2, 3 সবগুলি হবে, কারণ এখানে প্রত্যেকটার উপর কিন্তু প্রভাব পড়বে। চলে আসি আমরা সিকিউতে, গুরুত্বপূর্ণ আমরা আচ্ছা টাইম সিকিউ সেটা পড়ে ফেলি, তারপর যাচ্ছে সিকিউতে। বলছে ক দেশের জনসংখ্যার ঘনত্ব কত বলছে, এখানে বলছে মোট জনসংখ্যা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, সো জনসংখ্যার ঘনত্ব কত বলছে। আচ্ছা আনসারটা যদিও দেখাই ফেলছি, যাই হোক, তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি কেমনে করবা। ডেনসিটি অফ পপুলেশন বা জনসংখ্যা ঘনত্ব বের করতে হলে ডিপি যদি বের করতে হয় তাহলে কি করবা, টোটাল যে পপুলেশন সেটাকে টোটাল এরিয়া দ্বারা ভাগ করবা। তাহলে টোটাল রিলেশন কত, টোটাল রিলেশন হচ্ছে 18 কোটি, তাহলে এখানে টোটাল পপুলেশন 18 কোটি দিয়ে 18 কোটি লিখবে, এখানে 18 কোটি, ঠিক আছে 18 কোটি লিখবে, এটাকে ভাগ করবো কত দিয়ে, এত লক্ষ বর্গ কিলোমিটার, ঠিক আছে, তাহলে 1.48 লক্ষ বর্গ কিলোমিটার, তাহলে 1.47,000, ঠিক আছে 1,47,570, এখানে 1,47,000 দিছে বরাবর, 570 দেয় নাই, 1,47,000 লক্ষ লিখছে, তো লক্ষ মানে কি 1,47,000 বোঝাচ্ছে, 1.48 লক্ষ মানে কি 1,47,000, ক্লিয়ার, 1 পয়েন্ট দিচ্ছে তো মানে 1,47,000 বোঝাচ্ছে। তো এটা দিয়ে তুমি ভাগ করবে, তাহলে আনসার বের হবে, কত বের হবে 1224 মনে হয়, এটা ঠিক আছে মনে হয়, দেখো 1224 এটা হইতে পারে আনসার।
ঠিক আছে। স্যার আমি আপনার গোল্ডেন ব্যাচের স্টুডেন্ট, 8-এর গ হবে। ওকে ফাইন, ঠিক আছে, জয়েন করার জন্য আমাদের সাথে। কালকে আমার এক্সাম। ওকে ফাইন, ওকে ফাইন, চলে আসি আমরা। তাহলে এটা আনসার কি হবে? 3 নাম্বারটা হবে। আমরা চলো দুই একটা সিকিউ আমরা সলভ করে দেখি এই চ্যাপ্টার থেকে। যে আচ্ছা আরেকটা আছে কোয়েশ্চেন, আচ্ছা এটা পড়ে ফেলি। বলছে কোন ধরনের জনসংখ্যাকে অর্থনীতিতে মানব সম্পদ বল? লাস্ট, এটা মনে হয় লাস্ট। ঠিক আছে, আমি ভুলে গেছি তাহলে কয়টা ছিল। যাই হোক, তো আমরা কোন ধরনের জনসংখ্যাকে বলছে যে মানব সম্পদ আমরা বলতে পারি? 1 শিশুকে, 2 পূর্ণবয়স্ক, 3 প্রবীণকে, 4 বছর উৎপাদনশীল। কোনটা হবে? এখান থেকে কোনটা হবে আনসার করো সবাই। এখান থেকে কোনটা হবে আনসার করো। লুনা আমাদের সাথে যুক্ত হয়েছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। রাকিব আছে আমাদের সাথে। এটা আনসার করো সবাই। 12 নাম্বারটা কত হবে আনসার করো। 12 নাম্বার প্রশ্ন লিখে দিও, পাশে লিখে দিও কয় নাম্বার আনসার কত সেটা লিখে দিবা। 12 কত সেটা লিখে দিও, ঠিক আছে। 12 নাম্বারটা আনসার করো সবাই। 12 নাম্বার সবাই আনসার করো, দ্রুত করবা। 12 নাম্বার সবাই আনসার করবা। ওকে, আনসার হচ্ছে উৎপাদনশীল। যারা বলছো তাদের আনসার ঠিক আছে, আনসার হবে উৎপাদনশীল, এটা ঠিক আছে। এরপরে চলে এসে আমরা আরো আছে, ওরে বাপরে বাপ। আচ্ছা যাই হোক, এটা বলে দিচ্ছি আমি। একটি দেশ যেখানে এত লক্ষ লোক বাস করে, আর দেশটির আয়তন বলছে এটা, তাহলে জনসংখ্যা ঘনত্ব কত এটা তোমরা পাবা। এই যে যেটা জনসংখ্যা সেটাকে আয়তন দ্বারা কি করবা, ভাগ করবা, তাহলে আনসার বের হয়ে যাবে। 1000 জন বের হয়েছে। যাই হোক, এরপরে চলে এসে আমরা সৃজনশীল পড়বো এই চ্যাপ্টারে। প্রথম সৃজনশীল আমরা দেখতেছি এখানে। চলো আমরা প্রথম সৃজনশীল দেখে থাকি। প্রথম সৃজনশীলের মধ্যে এখানে বলছে যে একটা চিত্র দেওয়া আছে, বুঝছো? এই চিত্রের মধ্যে এখানে এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে। এখানে কাম্য জনসংখ্যা যদি আমি বলি তোমাদেরকে, কাম্য জনসংখ্যা কত বলো তো এই চিত্রের মধ্যে? হ্যাঁ, এই চিত্রের মধ্যে কাম্য জনসংখ্যা কত? কাম্য জনসংখ্যা হচ্ছে এই যে যেখানে 13 লক্ষ জনসংখ্যা আছে, 13 কোটি জনসংখ্যা, সেটা হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা, কারণ সেখানে মাথা পিছু সবচেয়ে কি বেশি। এখানে আর কিছু কথা বলছে, কি বলছে? রতনের শিক্ষক উপরে ছবির মাধ্যমে ক্লাসে একটি জনসংখ্যার তথ্য ব্যাখ্যা করেছিলেন। সে তখন বুঝতে পারে যে তার দেশের অতি জনবহুল, তার মানে তার দেশটা অনেক বেশি জনসংখ্যা বা জনবহুল একটা দেশ। তাই সে চাকরি চিন্তা না করে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে হাঁস মুরগি খামার করছে। কেমন? একটি নার্সারি গড়ে তুলেছে, হাঁস মুরগি খামার এবং নার্সারি গড়ে তুলেছে। সে কেন করছে এটা? কারণ জনসংখ্যা বেশি হওয়ার কারণে সেখানে বেকারত্ব দেখা দিবে। আমরা জানি জনসংখ্যা অনেক বেশি, খাদ্য উৎপাদনের তুলনায় বা বলতে পারো আমাদের সম্পদ নয়, জনসংখ্যা বেশি হওয়ার কারণে অনেক প্রবলেম সৃষ্টি হয়। তো যার কারণে সে এখানে চাকরির পেছনে নাগরিক কি করতেছে, সেইখানে আত্মকর্মসংস্থান বা সে নিজে কি করতেছে, মাছের খামার এবং হচ্ছে নার্সারি সে তৈরি করছে। এর মাধ্যমে সে আরো 5 জনের কর্মসংস্থান করতে সক্ষম হয়েছে। সেইখানে আরো 5 জনকে কর্মসংস্থান করতে বা দিতে সক্ষম হয়েছে। তো এখানে প্রথম কোশ্চেন কি বলছে? প্রথম কোশ্চেন বলছে বেকারত্ব কি? বেকারত্ব মানে হচ্ছে যাদের কাজ করার সক্ষমতা আছে এবং ক্যাপাবিলিটি আছে, সক্ষমতা বলতে ক্যাপাবিলিটি বোঝাচ্ছে, থাকার সত্ত্বেও তাদের কি পাচ্ছে না, যে পর্যাপ্ত পরিমাণে বা যতটুকু পরিমাণে তাদের এক্সপেকটেশন সে অনুযায়ী তারা চাকরিটা পাচ্ছে না, সেটাকে আমরা বলছি, বা নিয়োগ হচ্ছে না কোনো কাজে, সেটাকে আমরা বা তাদেরকে আমরা বেকারত্ব বলে থাকি। সেই জিনিসটাকে আমরা কেমন 2 নম্বর বলছে জনসংখ্যার জনস্বার্থ এবং পুষ্টির সাথে মানব সম্পদ উন্নয়নের সম্পর্ক কিরূপ ব্যাখ্যা করো। কি বলছে? জনস্বাস্থ্য ও পুষ্টির সাথে জনসংখ্যা মানব সম্পদ উন্নয়নের সম্পর্ক কিরূপ। দেখো, জনস্বাস্থ্য এবং পুষ্টির সাথে মানব সম্পদ উন্নয়নের সম্পর্ক হচ্ছে জনস্বাস্থ্য এবং পুষ্টি যত আমরা ভালো করতে পারবো, জনসংখ্যা বা জনসংখ্যাটা মানব সম্পদে তত বেশি রূপান্তর হবে। ক্লিয়ার? কারণ আমরা এই মানব সম্পদ মানে বুঝে থাকি যে জনসংখ্যায় জনসম্পদে রূপান্তর করা, বা বলতে পারো জনসংখ্যায় শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী দক্ষ মানব গোষ্ঠী হিসেবে গড়ে তোলা, সেটাকে আমরা বলি মানব সম্পদ। তাহলে মানব সম্পদ কখন হয়? যখন সুশিক্ষা পাবে, তারপর হচ্ছে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো সবগুলো প্রপারলি পাবে,
দক্ষ হবে, প্রশিক্ষণ পাবে, তাদেরকে আমরা বলে থাকি মানব সম্পদ উন্নয়ন হচ্ছে। সো মানব সম্পদ বা পুষ্টির সাথে এদের সম্পর্ক, মানব সম্পদের সম্পর্ক ধনাত্মক। যতই তুমি মানব সম্পদ বা জনস্বাস্থ্য বা পুষ্টি সমস্যার সমাধান করতে পারবা, তত বেশি মানব সম্পদ উন্নয়ন হবে, এটা তুমি ব্যাখ্যা করবা। এর বলছে 3 নাম্বার আমাদেরকে বলছে প্রদত্ত চিত্র থেকে এ বিন্দু ও সি বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা জানি অসামঞ্জস্যের পরিমাণ বের করার সূত্র কি? অসামঞ্জস্যের পরিমাণ বের করার সূত্র হচ্ছে মেল অ্যাডজাস্টমেন্ট বা এম সমান যে এ মাইনাস ও ডিভাইডেড বাই ও। এই সূত্র কে দিয়েছেন? আমাদের ডাল্টন কি করেছে? এই কাম্য জনসংখ্যা নির্ণয় বা কাম্য জনসংখ্যার অসামঞ্জস্যতা বের করার বা জনসংখ্যা কাম্যস্থ রয়েছে কিনা সেই জিনিসটা বের করার জন্য এই সূত্রটা ইন্ট্রোডিউস করেছেন বা এই সূত্রটা আমাদেরকে দিয়েছেন। কেমন? সো আমরা এই সূত্রের মাধ্যমে বিন্দু এবং সি বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ বের করবো। আমরা প্রথমটা করতেছি, এখানে 3 নাম্বারটা লিখতেছি। দেখো আমি এখানে প্রথমে সি বিন্দু বের করবো, এ বিন্দু বের করবো। এখানে লিখবো এ বিন্দুতে আমরা এম সমান বের করব। তো এখানে আমি কিছু লিখে নেব, যেমন এখানে লিখে এম এর ভ্যালুর মধ্যে কি কি লিখবো? দেখো আমাদের এখানে 3টা জিনিস আছে, এম সমান এ মাইনাস ডিভাইডেড বাই ও। সো এখানে এ এর মান আমার প্রয়োজন হয় এবং ও এর মান আমার প্রয়োজন হয় এই সূত্রের জন্য, এ এর মান এবং ও এর মান। তো এ এর মান হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন। এ মানে কি? অ্যাকচুয়াল পপুলেশন। আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি এই চিত্রের জন্য, ভালো করে শুনবা, এই চিত্রের জন্য আমি যদি বলি, এই চিত্রের জন্য তোমার হচ্ছে যখন আমাদের এই চিত্রের এ বিন্দু বলতেছি, এই এ বিন্দুতে অ্যাকচুয়াল পপুলেশন কত? অ্যাকচুয়াল পপুলেশন কত এ বিন্দুতে? বলো, এই বিন্দুতে অ্যাকচুয়াল পপুলেশন যদি বের করতে চাও, এই যে নিচের দিকে আসবা, এ বিন্দু থেকে তুমি নিচের দিকে আসবা, এ বিন্দু থেকে নিচের দিকে আসলে যেটা পাচ্ছ সেটা হচ্ছে 12। এই 12 কোটি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল পপুলেশন। তাহলে অ্যাকচুয়াল পপুলেশন কত? এ বিন্দুতে আমাদের অ্যাকচুয়াল পপুলেশন কত বলো তো? 12 হবে। আচ্ছা কত হবে? এ বিন্দুতে অ্যাকচুয়াল পপুলেশন কত হবে? 12। লিখে দিলাম 12। আবার আমি যদি বলি যে ওই এ বিন্দুতে তোমার অপটিমাম পপুলেশন কত, মানে কাম্য জনসংখ্যা কত? আসলে এ বিন্দু বলো বা সি বিন্দু বলো বা বি বিন্দু বলো, সব জায়গাতেই এই চিত্রের জন্য অপটিমাম পপুলেশন সবসময় একটাই থাকবে। এই চিত্রের জন্য অপটিমাম পপুলেশন অলওয়েজ কি? এই চিত্রের জন্য অপটিমাম পপুলেশন হচ্ছে যেখানে আমাদের মাথা পিছু সবচেয়ে বেশি, সে অবস্থায় যে জনসংখ্যা সেটাই হচ্ছে আমাদের অপটিমাম পপুলেশন। ক্লিয়ার? তাহলে এখানে আমরা ও সমান লিখতে পারি, যেটা যেখানে মাথা পিছু সবচেয়ে বেশি সেটা হচ্ছে 13। তাহলে এটা হচ্ছে আমাদের অপটিমাম পপুলেশন। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে 12, অপটিমাম পপুলেশন হচ্ছে কত? 13। তাহলে আমরা এখানে বসাই দিচ্ছি, এখানে আমরা মানটা বসাই, আনসার হবে এ মানে হচ্ছে 12, তারপর হচ্ছে অপটিমাম পপুলেশন হচ্ছে কত? 12 মাইনাস কত হবে? 13 ডিভাইডেড বাই 13। অর্থাৎ অ্যাকচুয়াল পপুলেশন থেকে অপটিমাম পপুলেশন বাদ দিচ্ছি এবং অপটিমাম পপুলেশন দিয়ে ভাগ করব। তাহলে 12 থেকে 13 বিয়োগ করলে আনসার হবে কত? বাদে তো মাইনাস কত হবে? মাইনাস হবে 1। 13 দিয়ে ভাগ করবো, -1 কে যদি আমি 13 দিয়ে ভাগ করো আনসার কত হয় একটু বলো তো দেখি। সবাই একটু বলে দাও তো আমাকে। এই যে অনেকে আনসার করে ফেলেছে, আফরিনা বলছে অ্যাকচুয়াল পপুলেশন এবং হচ্ছে এর মান এতে কত হবে, সিতে কত হবে, সবই আমাদেরকে বের করে ফেলতেছে। দেখছো কত ট্যালেন্ট? কত ট্যালেন্ট পোলাপান। রিজবা আমাদের বলছে ও এর মান হচ্ছে আনসার কত হবে? -1 কে 13 দিয়ে ভাগ করলে মাইনাস কি 0.7 হবে, -0.07। এটা ঠিক আছে? এটা কি আনসার ঠিক আছে নাকি ভুল হয়েছে একটু বলো তো। আচ্ছা আমি করে দিচ্ছি, আমি দেখতেছি। তাহলে -1 অর্থাৎ 1 কে আমরা ভাগ করব 1 ডিভাইডেড বাই 13। তাহলে আনসার হবে, হ্যাঁ ঠিক আছে, 1.76 হবে। এখানে 76 লিখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.076, এটা হচ্ছে আমাদের এম এর ভ্যালু। তো এম এর ভ্যালু এখানে কি আসছে বলো তো? ঋণাত্মক আসছে। এম এর ভ্যালু এখানে কি আসছে বলো তো? ঋণাত্মক। তার মানে এম এর ভ্যালু যেহেতু ঋণাত্মক আসছে, এম এর ভ্যালু ঋণাত্মক আসার মানে কি বলো তো? তোমরা কি জানো এম এর ভ্যালু ঋণাত্মক আসার মানে কি? এম এর ভ্যালু ঋণাত্মক আসার মানে হচ্ছে এই বিন্দুতে, বা তুমি বলতে পারো এই যে বিন্দুটা আমরা পাইছি, এই বিন্দুতে আমাদের জনসংখ্যাটাকে বলা হয় কম জনসংখ্যা বা নিম্ন জনসংখ্যা। কি বলবো? নিম্ন জনসংখ্যা বলা হবে এটাকে। ক্লিয়ার? এ বিন্দুতে আমরা বলবো নিম্ন জনসংখ্যা। আবার যদি বলি সি বিন্দুতে একটু বের করে দেখি, তোমরা সেম প্রসেস করো দেখি সি বিন্দুতে। তো আমাদের এগুলো চেঞ্জ হয়ে যাবে সবগুলো। আমরা সি বিন্দুটা চলো বের করি। তো আমরা সি বিন্দুটা একটু বের করে ফেলি। সি বিন্দু বের করবো। চলো দ্রুত করে করো। সি বিন্দুটা একটু বের করে ফেলো। সি বিন্দুটা একটু বের করে ফেলো তো দেখি। সি বিন্দুটা বের করলে আমরা কি পাবো সেটা হচ্ছে এই বিন্দুতে আমরা, মানে এই সি বিন্দুতে আমি যদি বলি যে সি বিন্দুতে তোমার অ্যাকচুয়াল পপুলেশন কত, তাহলে আনসার হচ্ছে 14। তাহলে এখানে এর ভ্যালু আমরা 14 বসাবো। এখানে আমি সি বিন্দু লিখে দিচ্ছি। সি বিন্দুতে আমাদের অ্যাকচুয়াল পপুলেশন 14 আর কাম্য জনসংখ্যা এই চিত্রের জন্য অলওয়েজ 13 হবে।
তাহলে এখানে অ্যাকচুয়াল পপুলেশন কত হবে, সরি অপটিমাম পপুলেশন কত হবে, 13 হবে। তাহলে এখানে আসছে হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে 14 মাইনাস 13, নিচে হবে 13 দিয়ে ভাগ। তাহলে 1 কে তুমি 13 দিয়ে ভাগ করবা, 14 থেকে 13 বিয়োগ করলে হয় 1, 1 কে 13 দিয়ে ভাগ করো, 1 কে 13 দিয়ে ভাগ করলে 0.076, আগের মতোই। যেহেতু এটা ধনাত্মক সংখ্যা তাহলে এখানে আমরা বলতে পারি অধিক জনসংখ্যা, কি জনসংখ্যা, অধিক জনসংখ্যা নির্দেশ করছে আমাদের কোন বিন্দুতে বলো তো, অধিক জনসংখ্যা নির্দেশ করছে আমাদের এই সি বিন্দুতে। তাহলে এখানে বলছে যে এ বিন্দু এবং সি বিন্দুতে দশমিক মান নির্ণয় করো এবং এর ভিত্তিতে নিম্ন জনসংখ্যা বা আন্ডার পপুলেশন চিহ্নিত করো। তাহলে কোনটা আন্ডার পপুলেশন, যেখানে আমাদের কি হবে, যে জনসংখ্যাটা মাইনাসে ছিল, অর্থাৎ এখানে এই বিন্দুটা হচ্ছে আন্ডার পপুলেশন বা বলতে পারো নিম্ন জনসংখ্যা, এ বিন্দুটা হবে, এ বিন্দুটা হচ্ছে নিম্ন জনসংখ্যা হবে। ক্লিয়ার, এ বিন্দুটা কি হবে, নিম্ন জনসংখ্যা হবে। ওকে, তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে এ বিন্দু হবে নিম্ন জনসংখ্যা, এ বিন্দু কি হবে, নিম্ন জনসংখ্যা হবে। তারপর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনটা নিয়ে কথা বলি। 4 নম্বর কোশ্চেন বলছে রতনের মতো কর্মসংস্থানের জন্য তোমার করণীয় কি আলোচনা করো। অর্থাৎ রতনের মতো কর্মসংস্থান করতে হলে তোমার করণীয় কি হবে। আমরা বলবো রতন এখানে কি যেটা করেছে এটা হচ্ছে আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান। আর এই স্বকর্মসংস্থান বা আত্মকর্মসংস্থান খুবই প্রয়োজন, কারণ একটা দেশে, আমাদের দেশে যেমন বাংলাদেশের কথা বলো, বাংলাদেশও কিন্তু নিম্ন জনসংখ্যার একটা দেশ। তো যার কারণে বাংলাদেশেও কিন্তু অতিরিক্ত জনসংখ্যার একটা দেশ, অধিক জনসংখ্যার একটা দেশ, সেজন্য বাংলাদেশেও এই কাম্য জনসংখ্যাটা খুবই আত্মকর্মসংস্থানটা খুবই গুরুত্বপূর্ণ, যেটার মাধ্যমে আমরা নিজে তো একটা কর্মসংস্থান সৃষ্টি করতেছি, পাশাপাশি অন্য 10 জন অন্য 20 জন মানুষের জন্য আমরা একটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি। ক্লিয়ার, তাহলে চলে আসছে আমরা এই পরবর্তী সিকিউতে চলে যাই। চলো তাহলে আমরা এটা একটু ব্যাখ্যা করবার সুন্দর করে কি করণীয়, তাহলে তুমি বলবা সেটার জন্য আমাকে আত্মকর্মসংস্থান করার জন্য তোমার কিছু গুণ থাকা প্রয়োজন, সেগুলো এখানে আনসার করবা। তোমাদের পড়াইছি আমি যখন পড়াচ্ছিলাম চ্যাপ্টারটা তখন। আচ্ছা, এরপর চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনটা। এখানে দেখতে পাচ্ছি 1950 সালে জনসংখ্যা ছিল 2, 75 সালে গেছে সেটা 4 হয়েছে, 2000 সালে সেখানে 8 হয়েছে কোন একটা দেশের জনসংখ্যা। তার মানে এটা কি নির্দেশ করতেছে, আমাদের যে ম্যালতাসের জনসংখ্যা তো সেটা নির্দেশ করতেছে যে 25 বছর অন্তর অন্তর জনসংখ্যা ডাবল হয়ে বৃদ্ধি পাচ্ছে, আগে যত ছিল তার ডাবল হয়ে যাচ্ছে। এখানে বলছে স্থূল জন্মহার কি, স্থূল জন্মহার হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে কোন দেশের যেই পরিমাণ জীবিত শিশু জন্ম লাভ করে থাকে সেটাকে ওই সময়ের মধ্য সময়ে যে জনসংখ্যা, সেই জনসংখ্যা দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় বা যে জিনিসটা আমরা পাই সেটাকে আমরা স্থূল জন্মহার বলে থাকি। বা বলতে পারো যে প্রতি 1000 জনে কতজন মানুষ জন্মগ্রহণ করছে, কতজন জীবিত শিশু জন্মগ্রহণ করছে, সেটাই হচ্ছে স্থূল জন্মহার। 2 নম্বর বলছে জলবায়ু পরিবর্তন জনসংখ্যা বৃদ্ধিকে প্রভাবিত করে, ব্যাখ্যা করো। হ্যাঁ, জলবায়ুর পরিবর্তন জনসংখ্যা বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে। এই জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের জীববৈচিত্র্য বা আমাদের লাইফ স্টাইল সেটার পরিবর্তন হয়। এটার কারণে জনসংখ্যা বাড়তেও পারে আবার কমতেও পারে, বুঝছো? বিভিন্ন ধরনের মহামারী হইতে পারে বা বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সেজন্য বলা হচ্ছে। 3 অবশ্যে উদ্দীপককে তথ্য অনুযায়ী তথ্য নাম উল্লেখ পূর্বক চিত্র স্থাপন করা। অর্থাৎ এটাকে আমরা যেই তথ্যটা এখানে বলা হয়েছে সেই তথ্যটা হচ্ছে আমরা জানি যে ম্যালতাসের জনসংখ্যা তথ্য। আর চিত্র কেমনে করবো এটা চিত্র হচ্ছে আমরা এখানে এই দেখো আমি করে দিচ্ছি, এখানে আমরা নিচের দিকে ধরবো হচ্ছে আমাদের যে বছর আছে, সাল আছে, সেই সালগুলো আমরা নিচের দিকে ধরবো। তো সাল এখানে 3টা আছে, এখানে একটা ধরলাম, এখানে আরেকটা ধরলাম, এখানে একটা ধরলাম, প্রতিটা সমান করে ধরবা। এখানে হবে 1950, তারপর হবে হচ্ছে 1975, এরপরটা হবে হচ্ছে 2000, বুঝছো? এরপরে উপরের দিকে আমাদের জনসংখ্যা আছে, জনসংখ্যা 2, 4, 8। তো এখানে আমি জনসংখ্যা ধরে দিলাম। তো জনসংখ্যা মানে হচ্ছে পপুলেশন আমরা বলি, এটা আমি জনসংখ্যা লিখে দিই, সমস্যা নাই। তো জনসংখ্যা এখানে আমাদের কত আছে, 2, 4 এভাবে আছে। তো 2 করে ধরি, 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10 ধরলাম। বিন্দুগুলো বের করি। 1950 হলে 2 হবে, এটার সাথে হবে 2, তাহলে প্রথম বিন্দু হচ্ছে আমাদের এটা, প্রথম বিন্দু হচ্ছে 4। তারপর হচ্ছে 75 সাথে কত হবে, 4, 75 সাথে কত হবে, 4, এদিকে 75 সাথে কত হবে, 4 হবে, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। 75 সাথে 4, তারপর হচ্ছে 50 সাথে হবে, 2000 সাথে হবে 8, এদিকে 2000 সাথে কত হবে, 8 হবে। 8 কোথায় আছে, এই যে 8 এটা। তাহলে আমাদের রেখাটা হবে এরকম, এই যে রেখাটা হচ্ছে এরকম হচ্ছে, এটা হচ্ছে আমাদের পি মানে পপুলেশন রেখা, জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে আমাদের এভাবে করে। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? একটু বলো তো তোমরা বুঝতে পারছো কিনা? ম্যালতাস জনসংখ্যা তথ্য হবে, হ্যাঁ ম্যালতাস জনসংখ্যা তথ্য হবে।
ওকে, তারপরে চলে আসি আমরা। এরপরে যেটা করবো সেটা হচ্ছে 4 নম্বর বলছে উদ্দীপকের তথ্য ও কাম্য জনসংখ্যা তথ্যের মধ্যে তুমি বাংলাদেশের জন্য কোনটি অধিক সামঞ্জস্যপূর্ণ বলে মনে করো। মানে এই দুটো তথ্য এবং কি উদ্দীপক তথ্য এবং কি কাম্য জনসংখ্যা তথ্যের মধ্যে কোনটা সামঞ্জস্যপূর্ণ বলে তুমি মনে করো। আসলে এখানে ডিপ্লোম্যাটিক আনসার দিতে হবে। একজন প্রশ্ন করছিল স্যার কোনটা আমাদের জন্য প্রযোজ্য। আনসারটা হচ্ছে এরকম যে আসলে ম্যালথাস জনসংখ্যা তত্ত্বের মধ্যে বলা হয়েছিল জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের ক্ষেত্রেও দেখবা বাংলাদেশের জনসংখ্যাটা কিন্তু অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে, মানে খাদ্য উৎপাদনের তুলনায়, বা বলতে পারো জনসংখ্যার যে বৃদ্ধির হার সেটা খাদ্য উৎপাদন বৃদ্ধির হারের তুলনায় অনেক বেশি। আবার আমি যদি বলি যে এটার সাথে তাহলে মিল আছে বাংলাদেশে ম্যালথাস জনসংখ্যা তত্ত্বের সাথে, আবার ম্যালথাস এখানে জনসংখ্যার নিবারণের জন্য কিছু ব্যবস্থা কথা বলছে, যেমন প্রাকৃতিক নিরোধ, তারপর হচ্ছে নিবারণমূলক ব্যবস্থা, সেগুলির সাথে কিন্তু বাংলাদেশে মিল আছে। বাংলাদেশে কিন্তু দেশের সরকার যখন জনসংখ্যা বেড়ে যায় তখন বিভিন্ন সচেতনমূলক পোস্ট বা আমরা বিভিন্ন স্লোগান প্রচলন করতে দেখি, যেমন দুটি সন্তানের যথেষ্ট, একটি হলে আরো ভালো। তারপর হচ্ছে প্রাকৃতিক আমরা নিরোধ দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে, যেমন যুদ্ধ হয়েছে বাংলাদেশ 1972 সালে হয়েছে, ভাষা আন্দোলন 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে। এরপর 2024 সালে আমরা কি দেখেছি, আমাদের যে স্বৈরাচারী শেখ হাসিনা তার আমরা প্রথম দেখেছি। তো সব কিছু মিলে আমরা বলতে পারি যে তোমার হচ্ছে কি বলবো এটাকে, যে একটা এই যে যুদ্ধ বিগ্রহ হওয়া, এটার মাধ্যমে জনসংখ্যা কমে যাওয়া, বা প্রাকৃতিক কিন্তু আমরা অনেক কারণ দেখেছি, যেমন ধরো প্রাকৃতিক মধ্যে আছে তোমার বিভিন্ন ধরনের মহামারী হয়েছে বাংলাদেশে, যেমন করোনা মহামারী হয়েছে, এরকম আমরা মহামারী কিন্তু দেখতে পাই। সো সবগুলো মিলে আমরা বলতে পারি যে ম্যালথাস জনসংখ্যা তত্ত্বের সাথে আমাদের মিল আছে। আবার কাম্য জনসংখ্যার যদি বলি, কাম্য জনসংখ্যা তত্ত্বের সাথে আমাদের সাথে অনেকটাই কি আছে, মিল আছে। যেমন ধরো বাংলাদেশের জনসংখ্যা যদি এখন বলো, তোমাকে যদি জিজ্ঞেস করি আমি বাংলাদেশের জনসংখ্যা কেমন, তো তুমি বলতে পারো স্যার অধিক জনসংখ্যা। কেমন বুঝতেছো? কারণ আমাদের সম্পদ অনুযায়ী জনসংখ্যা অনেক বেশি, অনেক ওভার ক্রাউডেজ একটা বাংলাদেশ, এটা বলতে পারি। তবে সবচেয়ে বেশি যদি মিল পাওয়া যায় সেটা হচ্ছে ম্যালথাস জনসংখ্যা তত্ত্বের সবচেয়ে বেশি মিল পাওয়া যায়, তবে কাম্য জনসংখ্যা তত্ত্বের সাথে মিল পাওয়া যাবে, বা বলতে পারো কাম্য জনসংখ্যা তত্ত্বটা বাংলাদেশের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। তবে বিষয়টা হচ্ছে এখানে ডিপ্লোম্যাটিক আনসার দেওয়াটা বেটার, দুইটাকে এখানে প্রেফার করবা, দুইটাকেই উচিত। কারণ হচ্ছে এই দুটো তত্ত্ব, ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব, এই দুটো তত্ত্ব কিন্তু যারা উন্নয়নশীল দেশ আছে বা উন্নত দেশ আছে, যেমন বাংলাদেশের মতো দেশ বা উন্নয়নশীল দেশ এরকম বাংলাদেশের মতো, তাদের সেই দেশগুলোর ক্ষেত্রে কিন্তু বেশি প্রযোজ্য হয়, বুঝছো? তাই আনসার হবে এখানে দুইটাকে তুমি এখানে প্রেফার করবা, বা দুইটা বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবার তুমি আনসারটা করবে ডিপ্লোম্যাটিক আনসার। ওকে, সো এই আর কি, আমরা দুইটা সিকিউ করলাম, তোমরা বাসায় আরো ট্রাই করো। এই তোমাদের ক্লাসের উপর ভিত্তি করে আমরা একটা এক্সাম নিব, সুপার 60 ক্লাসের উপর আমরা একটা এক্সাম নিব। তোমরা কালকে পরশু 2 একদিনের মধ্যে তোমরা পোস্ট পেয়ে যাবা। সে অনুযায়ী এক্সামে তোমরা প্রিপারেশন নাও, যে ক্লাসগুলো হয়েছে সেগুলো রিভিশন করো সুন্দর করে, একটা আমরা পুরো বাংলাদেশ ব্যাপী একটা আমরা এক্সাম নিব। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পরবর্তী ক্লাসে। তো আবার সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।